বাবা বাবা, আমার ভাই বোন কেন নেই? যদি আমারও কোনো ভাই বোন থাকতো তাহলে আমিও তাদের সাথে খেলতাম, কিন্তু আমার তো কোনো ভাই বোনই নেই। মহাজনের ছেলে মহাজনকে প্রত্যেক দিন এই কথাই বলে, কিন্তু মহাজন তার প্রতিউত্তর কিছুই দিতে পারেন না। তারপর তার ছেলে স্কুলে যায়। মহাজন বাড়ির বাইরে বসেছিল। বাবু বাবু, আমাদেরকে যে কোনো একটা কাজ দিন, আপনি যা বলবেন আমরা তাই করব। মহাজন দেখলেন তাদের দুজনের অবস্থা ভীষণ খারাপ। ছেঁড়া জামা কাপড় পরেছিল, দেখে মনে হচ্ছিল যেন তারা কয়েকদিন থেকেই কিচ্ছু খায়নি। কিন্তু বাছারা, তোমরা আসলে কে? আর তোমরা দুজনে এভাবে কেন ঘুরছো? বাবু বাবু, আমার নাম সোনু, আর এ আমার ছোট ভাই মনু। আমাদের মা তো আমাদের অনেক আগেই ছেড়ে চলে গেছেন। তার কিছুদিন পরই আমাদের বাবারও মৃত্যু হয়, আর তারপর থেকে আমরা কাজের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আর এভাবে ঘুরতে ঘুরতে পুরো 6 মাস হয়ে গেল। তারপর দুঃখে ভরা সমস্ত কাহিনী তারা মহাজনকে শোনায়। ওই দুজনের এই কথা শুনে মহাজনের মন গলে যায় ওদের প্রতি। আরে বাবা, তোমরা দুঃখিত হও না, আজ থেকে তোমরা আমার ছেলে, আর আজ থেকে তোমরা দুজনেই আমার সাথেই থাকবে। মহাজনের এই কথা শুনে দুই ভাই ভীষণ খুশি হয়। ওই দিন থেকেই দুই ভাই মহাজনের বাড়িতেই থাকতে শুরু করে। মহাজন তার নিজের ছেলের মতো করে তাদের দুজনকেও স্কুলে পাঠান। কর্তা বাবু, যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমি কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ মনিম বাবু, ঠিক আছে, আপনি বলুন, আপনি কি বলতে চান? কর্তা বাবু, এখন তো বীর সিং বড় হয়ে গেছেন, আমাদের মতে ওর জন্য এক যোগ্য কন্যা খোঁজার দরকার। হ্যাঁ মনিম বাবু, আপনার কথা একদম ঠিক। আপনি এক কাজ করুন, আপনি আজই যান আর এক ভালো সুসম্পর্কের ঘর খুঁজে আনুন। মহাজনের ওই কথা শুনেই মনিমবাবু ওইখান থেকে বেরিয়ে পড়েন। মনিমের গল্প সব শুনে নেয় ওই দুই ভাই সোনু আর মনু। দাদা, শুনলে? মনিমবাবু তো বীর সিংহের জন্য কন্যা খুঁজতে গেলেন। যদি বীর সিংহের বিবাহ হয়ে যায় তাহলে তো আমরা সম্পত্তি থেকে কিছুই পাবো না। হ্যাঁ মনু, তুমি একদম ঠিক বলেছ। আমাদের কিছু না কিছু উপায় বের করে এই সম্পর্ককে ভাঙতেই হবে। এই সম্পর্ক আমাদের ভাঙার আগে আমাদেরকে আগে ওই মনিম বাবুর পিছা করতে হবে। দেখি ও কার বাড়িতে কন্যার খোঁজে যায়। এই ভেবে দুই ভাই চুপি চুপি মনিমবাবুর পিছা করতে করতে ওইখানেই পৌঁছে যায় যেখানে মনিমবাবু গিয়েছেন। তারপর ওই দুজন লুকিয়ে মনিমবাবুর সব কথা শুনে নেয়। আচ্ছা ঠিক আছে বাবু মশাই, তাহলে আজ আমি আসি। এই খুশির খবর আমাকে আবার কর্তা বাবুকেও শোনাতে হবে। এই বলে মনিমবাবু আবার নিজের বাড়ির দিকে রওনা দেয়। আরে দাদা, এইবার তো এদের বিয়ে ঠিকই হয়ে গেল দেখছি। এখন আমরা কি করব? আরে ভাই, তুমি চিন্তা করো না, এর জন্য আমরা কিছু না কিছু উপায় অবশ্যই বের করব। পরের দিন সোনু আর মনু নিজেদের বেশ পাল্টে ওই মহাজনের বাড়ির সামনে গিয়ে নিজেদের মতো তর্ক বিতর্ক শুরু করে দেয়। ওই দুজনের এই কথা শুনে মহাজন ওদের কাছে আসেন। আরে ভাই, কি হয়েছে? তোমরা নিজেদের মতো ঝগড়াঝাটি কেন করছো? আরে কিছু না বাবু মশাই, এ একজন জ্যোতিষী। এ আমাকে কাল বলেছিল কালকে আমার বলদ গরু মারা যাবে। তো এর কথা সত্যি হয়ে গেছে। আজ আমার বলদটা মরে গেছে। আমার মনে হয় এ বলদের উপর নিশ্চয়ই কোনো জাদুটোনা করেছে। আরে না না ভাই, আমি কোনো জাদুটোনা জানি না। আমি তো শুধু তোমার ভবিষ্যৎ বলেছিলাম। আরে দাঁড়াও, তুমি যদি সত্যি ভবিষ্যৎবাণী করতে পারো তবে বলো আমার ভবিষ্যৎ কি হবে। সোনু মহাজনের হাত ধরে মিছিমিছি জ্যোতিষী হওয়ার ঢং করে। বাবু মশাই, দেখতে পাচ্ছি আপনার ভবিষ্যৎ খুবই ভালো, কিন্তু আপনার হাতে একটা অনেক বড় পাপ কাজ হতে চলেছে। কিন্তু ভাই, আমি তো কোনো পাপ কাজ করিনি।
বাবু মশাই, আপনি এখনো পাপ করেননি, পাপ করতে চলেছেন। আপনি আপনার কন্যার বিবাহ এক পাগল যুবকের সাথে দিতে চলেছেন। আরে মূর্খ জ্যোতিষী, তুমি কি এইসব উল্টোপাল্টা কথা বলছো? যাও, দূর হও এখান থেকে। এই শুনতেই ওই দুইজন ওইখান থেকে পালিয়ে যায়, কিন্তু ওই জ্যোতিষীর কথা মহাজনের মনে জায়গা করে নেয়। আরে না না, এমন হতে পারে না, এ অবশ্যই কোনো পাগলই হবে। তারপর ওই দুজন আবার তাদের মহাজনের সামনে এসে একই নাটক শুরু করে দেয়। ওদের মহাজন তাদের এই কাণ্ড দেখে তাদের কাছে আসেন। আরে ভাই, কি ব্যাপার? আপনারা দুজন এইভাবে নিজেদের মধ্যে কেন লড়াই করছেন? আরে কিছু না বাবু মশাই, এ একজন জ্যোতিষী, এ আমাকে বলেছিল কালকে আমার বলদ মারা যাবে। তো এর কথা সত্যি হয়ে যায়, আজ আমার বলদ মারা গেছে। আমার মনে হয় আমার বলদকে এ কোনো জাদুটোনা করে দিয়েছে। আরে না না ভাই, আমি কোনো জাদু টোনা জানি না, আমি তো শুধু তোমার ভবিষ্যৎ বলেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বলো আমার ভবিষ্যৎ কি? বাবু মশাই, আমি দেখতে পাচ্ছি আপনার ভবিষ্যৎ খুবই ভালো, কিন্তু আপনার হাতে এক বিশাল পাপ কাজ হতে চলেছে। কি পাপ কাজ হতে চলেছে? কিন্তু আমি তো আমার সম্পূর্ণ জীবনে কোনো পাপ কাজ করিনি, তাহলে আমার হাতে পাপ কাজ কিভাবে হতে চলেছে? বাবু মশাই, আপনি আপনার পুত্রকে যে কন্যার সাথে বিবাহ দিতে চলেছেন ও এক রাক্ষসী, ও মানুষের রক্ত পান করে। যদিও এখানে আসে তবে সকলের বিনাশ করে ফেলবে। আরে মূর্খ, তুই কি এই সব অবাস্তব কথাবার্তা বলছিস? চল, দূর হয়ে যা এখান থেকে। এই কথা শুনেই দুই ভাই ওইখান থেকে পালিয়ে চলে যায়, আর মহাজনের এই কথাটা অনেক মনে গেঁথে যায়। ধীরে ধীরে সময় চলে এলো বীর সিং ও ওই কন্যার বিবাহের। বড়ই ধুমধাম করে মহাজনের ছেলের বরযাত্রী বেরিয়ে পড়ল বিয়ের জন্য। বরযাত্রী চলতে চলতে খুব তাড়াতাড়ি নগরের কাছাকাছি পৌঁছে যায়। আরে বড় ভাই, সারাদিন ঘোড়ার পিঠে বসে থেকে থেকে আপনি তো হাঁপিয়ে গেছেন মনে হয়, আর আপনাকে অনেক খিদেও পেয়েছে হয়তো। এই নিন, কিছু ফল খেয়ে নিন। বীর সিং তাদের দেওয়া ফল নিয়ে খেতে শুরু করে। ওই ফলের মধ্যে ওই দুই ভাই নেশার ওষুধ মিশিয়ে দিয়েছিল, যাতে ফলগুলো খেয়ে বীর সিং তার ভারসাম্য বজায় রাখতে না পারে, আর যাতে দুই ভাই বীর সিংকে মহাজনের সামনে পাগল প্রমাণিত করতে পারে। এই ওষুধ মিশ্রিত ফল খেয়ে সত্যিই বীর সিংয়ের ব্যবহার খুবই পাল্টে যায়। ও তার হবু শ্বশুরমশাই ও হবু পত্নীর সামনে অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। আরে বন্ধ করো এইসব, আমি এক পাগল ছেলের সাথে আমার কন্যার বিবাহ দিতে পারবো না। বীর সিংয়ের এই ধরনের আচরণ দেখে ওই কন্যার মনেও সন্দেহ জাগে। আরে এটা কি হলো? আমার মনে হচ্ছে এর পিছনে নিশ্চয়ই অন্য কারোর হাত আছে। বাবা, আপনি এভাবে আমার বিয়ে ভাঙতে পারেন না। আমি করলে একমাত্র এনার সঙ্গেই বিয়ে করব। কিন্তু মা, এক পাগল ছেলের সাথে তুমি কিভাবে বিবাহ করতে পারো? ওই মেয়ে ভীষণ জেদি ছিল, তাই ও কারোর কথাই শোনে না। অবশেষে মহাজন ওই বিবাহ সম্পূর্ণ করেন। সন্ধ্যা হওয়ার পূর্বেই বরযাত্রী আবার নিজের বাড়ির দিকে রওনা দেয়। তারা সবাই বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাস্তায় অনেক রাত হয়ে যায়। কর্তা বাবু, আমাদের চলতে চলতে তো অনেক রাত হয়ে গেল। এত রাত্রে আমাদের আর আগে চলা ঠিক হবে না। আমাদের সামনে যদি কোনো নগর দেখতে পাই, আমাদের তাহলে সেখানেই আশ্রয় নিতে হবে। হ্যাঁ হ্যাঁ মুনিমবাবু, আপনি একদম ঠিক বলেছেন। আমরা এইবার সামনে আসা গ্রামেই থেমে যাব। তারপর তারা চলতে চলতে নগরের এক প্রান্তে পৌঁছায়, আর ওইখানে এক বৃদ্ধ মহিলা থাকতো। মহাজন ওই বয়স্ক মহিলার কাছে যায় আর তাকে সমস্ত কথা খুলে বলে। হ্যাঁ হ্যাঁ কর্তা বাবু, কেন না? আপনাদের যতক্ষণ ইচ্ছা আপনার এখানে থাকতে পারেন।
এই শুনেই সমস্ত বরযাত্রী ওই গাছের নিচে শুয়ে বিশ্রাম নেয়। মহাজনের পুত্র তথা বীর সিং ও তার স্ত্রী ওই বৃদ্ধ মহিলার কুঠিরে বিশ্রাম নেয়। সর্বনাশ! এত বড় ভুলটা আমি কিভাবে করে ফেললাম? আমি তো আমার স্বামীর জন্য উপহার নিতেই ভুলে গিয়েছিলাম। আমার এইভাবে খালি হাতে যাওয়াটা ঠিক হবে না। এবার আমি কি করব? এই সমস্ত কথা ভাবতে ভাবতে চন্দ্রবতীর ঘুম চলে আসে আর ও ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই তার স্বপ্নে এক বৃদ্ধ মহিলা আসে। মা, তুমি একজন খুব ভালো মনের মানুষ। তুমি চিন্তা করো না, আমি যেটা বলছি সেটা করো। তুমি তোমার স্বামীকে একটা অমূল্য উপহার দিতে পারো। তুমি এখনই এই মুহূর্তে ওঠো আর পাশের নদীর কিনারায় চলে যাও। ওখানে তুমি জলের মধ্যে একটা ভাসমান মৃতদেহ দেখতে পাবে। তুমি যখন ওই মৃতদেহটাকে নিজের কাছে ডাকবে, ওই মৃতদেহটা তোমার কাছে চলে আসবে। তখন তুমি দেখতে পাবে যে ওই মৃতদেহটা একটা খুবই মূল্যবান গয়না পড়ে আছে। ওইটা নিয়ে তুমি তোমার স্বামীকে দিও। আর তখনই চন্দ্রবতীর চোখ খুলে যায় আর ও দেখে সবাই ঘুমাচ্ছে। ও চুপচাপ ওঠে আর জঙ্গলের দিকে চলে যায়। চন্দ্রবতীকে জঙ্গলের দিকে যেতে দেখে ফেলে সোনু আর মনু, ওই দুই ভাই। আরে ভাই, এ তো এত রাত্রে জঙ্গলের দিকে কি করতে যাচ্ছে? এ সত্যি কোনো রাক্ষস না তো? আরে না ভাই, এর জবাব তো এর পিছা করেই পাবো আমরা, বুঝলি? চল এর পিছা করি। এই ভেবেই চন্দ্রবতীর পিছা করতে শুরু করে ওই দুই ভাই। আমার মনে হয় এটা সেই নদী যেটাকে আমি স্বপ্নতে দেখেছিলাম। আরে হ্যাঁ, এটা ওই নদীটাই। আরে ওদিক থেকে তো সত্যি একটা মৃতদেহ ভেসে আসছে। আরে ও মৃতদেহ, তুমি আমার কাছে এসো। এই বলতেই ওই লাশ চন্দ্রবতীর কাছে চলে আসে। চন্দ্রবতী তাড়াতাড়ি ওই লাশের হাত থেকে ওই সুন্দর অলংকার খুলে নেয় আর চুপচাপ ওইখান থেকে চলে যায়। আরে বাপ রে বাপ, এ তো এই লাশের হাত থেকে এক অলংকার খুলে নিয়ে গেল। আরে ভাই, এই লাশ তো আমাদের কাজ আরো সুবিধে করে দিয়েছে। আচ্ছা, কিভাবে দাদা? আমি কিছু বুঝতেই পারলাম না। আরে ভাই, তুই শুধু দেখতে থাক আমি কি করি। এই বলেই দুই ভাই মহাজনের কাছে ছুটে যায়। বাবা, বাবা, তাড়াতাড়ি উঠুন বাবা, আর আমাদের সাথে চলুন। কি হয়েছে বাবা? তোমরা এত রাত্রে এখনো জাগছো কেন? বাবা, আমাদের বৌদি এক রাক্ষসী। আরে পাগল, এসব কি বলছো তুমি? হ্যাঁ বাবা, আমরা নিজের চোখে দেখেছি। বৌদি নদীতে গেছিল আর সেখানে একজনকে মেরে তার রক্ত পান করেছিল। ওই লোকটির মৃতদেহ এখনো ওই নদীতেই পড়ে আছে। যদি আপনার আমাদের কথা বিশ্বাস না হয় তো আমাদের সাথে এসে নদীতে দেখে নিন। এই দুজনের এই কথা শুনে মহাজন ভয় পেয়ে যায় আর তারা খুব তাড়াতাড়ি নদীর কিনারে পৌঁছে যায় আর তারা দেখে সত্যি এক লাশ পড়ে আছে। এইবার তো মহাজনের সন্দেহ বিশ্বাসে পরিণত হয়। মহাজন সম্পূর্ণ বিশ্বাস করে নেয় যে ওনার পুত্রবধূ একজন রাক্ষসী। সকাল হতেই বরযাত্রী চলতে শুরু করে আর খুব তাড়াতাড়ি নিজের নগরে পৌঁছে যায়। যেই সন্ধ্যা হয় মহাজন সমস্ত কাহিনী তার পুত্রকে খুলে বলেন। কিন্তু বাবা, এইসব কিভাবে সম্ভব? বাবা, যদি তোমার আমার উপর বিশ্বাস না হয় তো তুমি তাকে জিজ্ঞেস করো ওর কাছে ওই সুন্দর অলংকার কোথা থেকে এলো। বীর সিং এই শুনে তার স্ত্রীর কাছে যায় আর স্ত্রীকে এক সোনার হার উপহার দেন। তারপর চন্দ্রবতীও ওই সুন্দর অলংকারটি বের করেন। আরে চন্দ্রবতী, এত দামি অলংকার তুমি কোথা থেকে এনেছো? আসলে এটা আমাকে আমার মা দিয়েছে। আরে চন্দ্রবতী, তুমি আমাকে মিথ্যে বলছো। তোমাকে আমার দিব্যি,
তুমি সত্যি সত্যি বলো যে এই অলংকার তুমি কোথায় পেয়েছো। এই শুনে চন্দ্রবতী ভয় পেয়ে যায় আর সমস্ত কাহিনী বীর সিংকে বলে দেয়। আরে তুমি এখনো আমাকে মিথ্যে কথা বলছো? এখনই তো তুমি বললে যে এই গহনা তোমাকে তোমার মা দিয়েছে। এবার এবার আমার সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেছে যে তুমি এক রাক্ষসী। আরে না, এসব আপনি কি বলছেন? আপনি আমাকে ভুল বুঝছেন। আমি কোনো রাক্ষসী নই, আমি তো শুধু একজন সাধারণ নারী। বেচারি চন্দ্রবতী তাকে বোঝাতেই থাকেন যে সে কোনো রাক্ষসী না। তবুও বীর সিং তাকে একা রেখে ঘর থেকে বেরিয়ে চলে আসেন। এইভাবে বাড়ির সবাই চন্দ্রবতীর থেকে দূরে থাকতে শুরু করেন। ধীরে ধীরে বীর সিং তার স্ত্রীর সাধারণ ব্যবহার দেখে বুঝতে পারেন যে তার স্ত্রী একজন রাক্ষসী নয়। কিন্তু এই কথা সে তার বাবাকে কিভাবে বোঝাবে? তাই সে চুপি চুপি তার স্ত্রীর সাথে দেখা করতে শুরু করে। আরে বড় ভাই, আপনি রোজ রোজ লুকিয়ে লুকিয়ে বৌদির ঘরে কেন যান? আপনি তো জানেন যে বৌদি এক রাক্ষসী। আরে না সোনু, তোমাদের বৌদি কোনো রাক্ষসী না, ও একদম ঠিক আছে। আর তোমরা কিছুদিনের মধ্যেই কাকা হতে চলেছ। কিন্তু এই কথা তোমরা বাবাকে বলো না। বাবা বীর, তোমরা তিনজন একসাথে কি আলোচনা করছো? আরে কিছু না বাবা, আমরা যাওয়ার জন্য প্রস্তুত। বাবা তোমরা তিনজন একটু সাবধানে যেও আর সাবধানে এসো। তোমরা প্রথমবার ব্যবসার জন্য বিদেশে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমরা আসি। এই বলে ওই তিনজন ওইখান থেকে বেরিয়ে পড়েন আর খুব তাড়াতাড়ি ওই জাহাজের কাছে পৌঁছে যায়। দাদা, আমরা তো আমাদের প্রিয় বই আমরা বাড়িতেই ভুলে চলে এসেছি। আপনি এখানেই দাঁড়ান, আমরা দুজনে এখনই গিয়ে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের দুজনের অপেক্ষা করব। তোমরা তাড়াতাড়ি ফিরে এসো। এই বলেই দুই ভাই বই আনতে বাড়িতে আসে। আরে বাবা, তোমরা দুজনে ফিরে এলে কেন? বাবা, দাদা আমাদের দুজনকে বাড়ি পাঠিয়ে দিলেন আর বললেন বাবা বাড়িতে একা আছেন, ওনার খেয়াল রেখো। এই জন্য আমরা ফিরে এলাম। বাবা বাবা, এই মহিলা তো এক রাক্ষসীর সাথে সাথে এক চরিত্রহীন নারীও। আরে বাবা, তোমরা আবার এসব কি বলছো? বাবা, কালকে আমি একে এক অপর পুরুষের সাথে দেখেছিলাম আর ওকে বলছিল যে এ মা হতে চলেছে। এই কথা শুনতেই মহাজনের মাথা রাগে পুরো খারাপ হয়ে যায়। আমি শুনলাম তুমি নাকি খুব শিগগির মা হতে চলেছ, এটা কি সত্যি? হ্যাঁ বাবা, এই কথাটা সত্যি। কি বললে তুমি? এ কথা সত্যি? আরে কাল্লাগিনী, তুমি তো রাক্ষসীর সাথে সাথে এক চরিত্রহীন নারীও। না বাবা, এই বাচ্চাটা আপনার ছেলের অর্থাৎ আমার স্বামীরই, অন্য কারো নয়। বেচারি চন্দ্রবতী কান্নায় ফেটে পড়ে, কিন্তু মহাজন তার কথা একটুও শোনেন না আর তাকে বাড়ি থেকে বের করে দেয়। বেচারি কান্না করতে করতে জঙ্গলের দিকে চলে যায়। অনেক সময় হয়ে গেল, ওই দুইজন তো এখনো ফিরল না। আমার মনে হয় ওই দুজন বিদেশ যেতে চায় না। আরে মাঝি ভাই, চলো জাহাজকে নিয়ে চলো। আরে মা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তারপর চন্দ্রবতী তার সমস্ত দুঃখের কাহিনী ওই বৃদ্ধ মহিলাকে শোনায়। মা, তুমি চিন্তা করো না, আজ থেকে তুমি আমার সাথে থাকবে, আমার বাড়ি এখানে। এই বলেই ওই বৃদ্ধ মহিলা চন্দ্রবতীকে তার বাড়ি নিয়ে যায়।
বেচারি চন্দ্রবতী রোজ জঙ্গলে যায় আর জঙ্গল থেকে কাঠ ভেঙে আনে। এইভাবে তার দিন কাটছিল। আর অপরদিকে বীর সিং তার ব্যবসার কাজ সম্পূর্ণ করে যখন ঘরে ফেরে তো দেখে যে তার স্ত্রী বাড়িতে নেই। আরে বাবা, চন্দ্রবতীকে তো সারা বাড়িতে আমি দেখতেই পাচ্ছি না। ও ও কোথায় গিয়েছে? বাবা বীর, এই চন্দ্রবতী তো আমার মান সম্মান সব শেষ করে দিল। পুরো গ্রামে আমার উপহাস করছে লোকজন, কি মহাজনের পুত্রবধূ মা হতে চলেছে। বেটা, এ তো এক রাক্ষসীর সাথে সাথে এক চরিত্রহীন নারীও। তাই আমি তাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছি। থামুন আপনি, ও কোনো রাক্ষসী নয় আর নাই কোনো চরিত্রহীন নারী। ওর পেটে আমারই বাচ্চা ছিল। কিন্তু এই সব আপনাকে কে বলল বাবা? তারপর মহাজন বীর সিংকে সব কিছু খুলে বলেন। কিন্তু বাবা, এই কথা তো আমি সোনু আর মনুকে বলেছিলাম যে তার বৌদি খুব তাড়াতাড়ি মা হতে চলেছে। এই কথা শুনেই মহাজন অবাক হয়ে যায় আর ওই দুষ্ট ভাইয়ের চালবাজি বুঝতে পারেন। সোনু, মনু, এই কথা কি সত্যি? হ্যাঁ বাবা, এই কথা সত্যি। আরে শয়তানের দল, তোমাদের আমি নিজের ছেলের মতো করে মানুষ করেছি আর তোমরা আমার সংসারে আগুন লাগিয়ে দিয়েছ। দূর হয়ে যাও আমার বাড়ি থেকে, আর কখনো তোমাদের এই মুখ দেখাবে না। এই শুনেই তারা দুইজনে ওইখান থেকে চলে যায়। তারপর বীর সিং ও বাড়ির বাকি লোকজন চন্দ্রবতীকে বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করেন। বীর সিং ঘুরতে ঘুরতে ওইখানেই পৌঁছে যায় যেখানে চন্দ্রবতী কাঠ কুড়োতে এসেছিল। আরে, এই মহিলা কে যে একলা বনে কাঠ জমা করছে? বীর সিং যেই ওই মহিলার কাছে যায়, গিয়ে দেখে তো বীর সিং অবাক হয়ে যায়। বীর সিংয়ের চোখ থেকে জল পড়তে শুরু করে। আরে চন্দ্রবতী, তুমি কাঠ জমা করছো? চন্দ্রবতী যেই দেখে যে তার স্বামী তার সামনে দাঁড়িয়ে, তো চন্দ্রবতী সঙ্গে সঙ্গে বীর সিংকে গিয়ে জড়িয়ে ধরেন ও কাঁদতে শুরু করেন। ওগো, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? না চন্দ্রবতী, তুমি কান্না করো না। আমাদের কাণ্ড করার দিন আর নেই। আমি আর তোমার থেকে কখনো যাব না, কখনো না। বন্ধুরা, এই কাহিনীটির সারাংশ এটাই যে আমাদের কখনোই অন্যের কথায় নিজের মানুষদের সন্দেহ করা উচিত নয়। আশা করি আপনাদের এই কাহিনীটি অনেক অনেক ভালো লেগেছে।